আবারও কাসেম ব্রিগেডসের ভয়াবহ রকেট হামলায় কাঁপলো তেল আবিব। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনে রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ৪৫ দিনে ইসরায়েলে সহস্রাধিক গোলা ছুড়েছে হিজবুল্লাহ। আবারও ইসরায়েলের আরো জাহাজ আটকের হুমকি দিল হুতি বিদ্রোহীরা। আরো জানিয়ে দিব, মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক বিচ্ছিন্নের আহ্বান খামেনের। এদিকে ৩ দিনে ৬০টি ইসরায়েলি সামরিক যান ধ্বংসের দাবি হামাসের। গাজায় মানবিক বিপর্যয় থামাতে বিশ্বকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান চীনের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে বড় সামরিক সাফল্যের দাবি ইউক্রেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও কাসেম ব্রিগেডসের রকেট হামলায় কাঁপলো তেল আবিব। ইসরায়েলের তেল আবিবে নতুন করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, তেল আবিব এবং মধ্য ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সোমবার রকেট হামলার সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়। এরপরে বিবৃতি দিয়ে হামলার কথা জানায় কাসেম ব্রিগেড। তবে এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে রকেট হামলা চালিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার সকালের দিকে চালানো এই হামলায় সামরিক ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। খবর টাইমস অফ ইসরায়েলের। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হিজবুল্লাহর হামলা চালানোর একটি ভিডিও প্রকাশ করে আইডিএফ। এতে দেখা যায়, লেবানন থেকে হিজবুল্লাহর চালানো রকেট হামলায় উত্তর ইসরায়েলের বিরানিত সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভিডিওতে আরো দেখা গেছে, রকেট আঘাত হানার সঙ্গে সঙ্গে ঘাঁটিতে আগুন ধরে যায়। তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে হামলার ঘটনার পরপরই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিরিয়াত শোমেনা, মানোরা ও মার্গালিওট শহরে সাইরেন বাজিয়ে রকেট হামলার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়। এদিকে ইউক্রেনে রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বেশ কয়েকদিন স্থিমিত থাকার পর আবারও ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। রাতে রাশিয়া চালানো ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং উত্তর অঞ্চলের ৪ শতাধিক শহর গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। আবারও রাতে কিয়েভে ৩০ থেকে ৩৫টি ড্রোন হামলা করা হয়েছে। তবে ২ রাতের হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেনের এয়ারফোর্স জানিয়েছে, রাশিয়া থেকে নিক্ষেপ করা প্রায় ২০ থেকে ২৫টি ড্রোন ভূপাতিত করতে পেরেছে তারা। তবে আরো প্রায় ১০টি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়নি। এর আগে শুক্রবার রাতে ইউক্রেনের অবকাঠামোগত বহু স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে করে বহু শহর ও গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। জ্বালানি মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের চাহিদা মেটাতে সিস্টেমে পর্যাপ্ত বিদ্যুৎ রয়েছে, কিন্তু ড্রোন হামলার কারণে গ্রিডের ক্ষতি হয়েছে। এ কারণে ১৫০০-এর বেশি গ্রাহক বিদ্যুৎ থেকে বঞ্চিত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় সতর্ক করে বলেন, শীতের সময় যতই এগিয়ে আসছে, রাশিয়ানরা ততই তাদের হামলা জোরদার করছে। গত শীত মৌসুমে রাশিয়ার নিক্ষেপ করা শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আঘাতে দেশটির বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবার ৪৫ দিনে ইসরায়েলে সহস্রাধিক গোলা ছুড়েছে হিজবুল্লাহ। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের ১.৫ মাসে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে ১,০০০-এরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট সোমবার সেখানকার সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলকে এই তথ্য নিশ্চিত করে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যাবতীয় নিষ্ঠুরতা ও আগ্রাসনের শেকড় হলো ইরান। চলমান এই যুদ্ধে যদিও আমাদের গাজার দিকে বেশি মনোযোগ দিতে হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এই যুদ্ধ ইতিমধ্যেই বহুমুখী রূপ নিয়েছে। গত ৭ই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা হামলা চালানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান পরিচালনা করছে ইসরায়েলের বিমান বাহিনী। অক্টোবরের মাঝামাঝি থেকে এ অভিযানে যোগ দিয়েছে স্থলবাহিনী।
গাজায় ইসরায়েলি বিমান ও স্থলবাহিনীর অভিযানে নিহতের সংখ্যা পৌঁছেছে 13,000-এ, আর ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলায় নিহত হয়েছিল 1,400 ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালানোর সময় সেখান থেকে 242 জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকদের জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল হামাস যোদ্ধারা। তাদের মধ্যে কয়েকজনকে মুক্তি দিলেও বাকিরা এখনো বন্দী আছেন। আবারও ইসরায়েলের আরো জাহাজ আটকের হুমকি দিল হুতি বিদ্রোহীরা। ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলের আরো জাহাজ আটকের হুমকি দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা বলেছে ইসরায়েলি জাহাজ তাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু। ইসরায়েলি ব্যবসায়ীর মালিকানাধীন জাহাজ আটকের একদিনের মাথায় সোমবার এই হুমকি দিল ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠী। এর আগে রবিবার লোহিত সাগরে 25 ক্রু সহ গ্যালাক্সি লিডার নামের একটি বিশাল জাহাজ আটক করে হুতি বিদ্রোহীরা। হুতিরা জাহাজ আটকের পর এ নিয়ে বিশ্বে হইচই পড়ে যায়। ইসরায়েল দাবি করে জাহাজ আটকের সঙ্গে ইরান জড়িত। অপরদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে জাহাজ আটকের মাধ্যমে হুতিরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। তবে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে শুধুমাত্র এক জাহাজ আটক করেই হুতিরা থামবে না বলে ইঙ্গিত দিয়েছেন সশস্ত্র এই গোষ্ঠীর সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী আল মস্কি। তিনি বলেছেন, যে কোনো জায়গায় ইসরায়েলি জাহাজ আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু এবং আমরা পদক্ষেপ নিতে কোনো দ্বিধা করব না। বিশেষজ্ঞরা বলছেন হুতিরা এখন লোহিত সাগরের বাব আল মানবাব প্রণালীতে জাহাজ চলাচলে হুমকি তৈরি করছে। গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথ যদি বাধাগ্রস্ত হয় তাহলে এটি বৈশ্বিক তেল বাজারে বড় প্রভাব ফেলবে, কারণ এই পথ দিয়ে তেলবাহী জাহাজের বড় একটি অংশ চলাচল করে। সূত্র টাইমস অফ ইসরায়েল ও এএফপির। এবার মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক বিচ্ছিন্নের আহ্বান খামেনির। সাময়িক হলেও মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে সম্পর্ক বিচ্ছিন্নের আহ্বান জানিয়েছেন ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। রোববার এক ভাষণে এ আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ খবর জানায়। প্রতিবেদনে বলা হয়, গত 11 নভেম্বর অনুষ্ঠিত হয় ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি ও আরব লীগের যৌথ সম্মেলন। সেখানে মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলে তেল ও খাদ্যপণ্য রপ্তানির বন্ধের প্রস্তাব দেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তবে তেল আবিবের বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞার বিষয়ে একমত হতে পারেনি মুসলিম নেতারা। সেখানে তুলে ধরা হয় দেশটির সমর ভান্ডারে নতুন যুক্ত হওয়া অস্ত্র-শস্ত্র। এ সময় প্রদর্শন করা হয় ইরানের প্রথম হাইপারসনিক মিসাইল ফাত্তা-2। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি আরো বলেন, কিছু মুসলিম দেশ বিবৃতিতে ইসরায়েলের বোমা হামলার নিন্দা জানায়। এটা যথেষ্ট নয়। ইহুদি সাম্রাজ্যের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করা উচিত। তাদের জ্বালানি ও তেল সহ কোনো পণ্য পাঠানো উচিত নয়। কূটনৈতিক সম্পর্ক অন্তত সীমিত করা দরকার, 1 বছর বা তার কম সময়ের জন্য হলেও। সত্যি যদি চান গাজায় অপরাধ বিপর্যয় বন্ধ হোক, ইসরায়েলের সাথে যোগাযোগ বন্ধ করুন। এটা আমাদের দায়িত্ব। এদিকে 3 দিনে 60টি ইসরায়েলি সামরিক যান ধ্বংসের দাবি হামাসের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধে গত 3 দিনে ইসরায়েলের 60টির মতো সামরিক যান ধ্বংস করার দাবি করেছে সেখানকার প্রতিরোধ গোষ্ঠী হামাসের যোদ্ধারা। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা সোমবার এই দাবি করেছেন। তিনি বলেছেন, এসব সামরিক যানের মধ্যে কমপক্ষে 10টি ছিল সৈন্য বহনকারী গাড়ি। তিনি আরো বলেন, শনিবার আমাদের যোদ্ধারা পদাতিক বাহিনীর সামরিক যানে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছিল। এতে শত্রু সৈন্যরা উল্লেখযোগ্যভাবে আহত হয়েছে। আমাদের প্রতিরোধ যোদ্ধারা শত্রু সৈন্যদের চিৎকার শুনতে পেয়েছে। তারা সাহায্যের জন্য চিৎকার করছিল। সূত্র প্রেস টিভি। গাজায় মানবিক বিপর্যয় থামাতে বিশ্বকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান চীনের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হি। সোমবার চীনের রাজধানী বেইজিং এ আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের তীব্রতা কমানোর লক্ষ্যে আলোচনার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ইন্দোনেশিয়া, মিশর, সৌদি আরব ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের প্রতিনিধিরা বেজিং এ অবস্থান করছেন। প্রতিনিধি দলের মধ্যে ইসলামী সহযোগিতা সংস্থার মহাসচিবও আছেন। বৈঠকে দেওয়া উদ্বোধনী বক্তব্যে কূটনীতিকদের উদ্দেশ্যে ওয়াং বলেন, দ্রুত গাজা পরিস্থিতি শান্ত করতে এবং যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আসুন আমরা একসঙ্গে কাজ করি। গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উল্লেখ করে ওয়াং বলেছেন, বিশ্বের সব দেশে গাজা পরিস্থিতির প্রভাব পড়ছে। এই সংঘাত যেন ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এদিকে বড় সামরিক সাফল্যের দাবি ইউক্রেনের। রাশিয়ার হামলার প্রায় 20 মাস পর আরো কিছু অধিকৃত এলাকা উদ্ধার করতে পেরেছে ইউক্রেন। সাফল্যের সাথে প্রেসিডেন্ট জেলেনস্কি সামরিক বাহিনীতে দ্রুত পরিবর্তনের উপর জোর দিচ্ছেন। রাশিয়ার হাত থেকে অধিকৃত এলাকা উদ্ধার করার লক্ষ্যে ইউক্রেন এখনো তেমন সাফল্য পায়নি। অন্যদিকে রাশিয়াও নতুন করে কোনো এলাকা দখল করতে পারেনি। ফলে দেশে বিদেশে ইউক্রেনের পাল্টা সামরিক অভিযান নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে। সে দেশের নেতৃত্বের ধারণা, জমি উদ্ধারের কাজে সাফল্যের অভাবে আন্তর্জাতিক সমর্থন ও সহায়তাও কমে যাচ্ছে। রোববার ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, এক ধাক্কায় প্রায় 3 থেকে 8 কিলোমিটার এলাকা দখলমুক্ত করা সম্ভব হয়েছে। সেই অভিযানে তিনি নদীর তীরে রুশ সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়েছে। সামরিক বাহিনীর মুখপাত্র অবশ্য জানিয়েছেন, রাশিয়া ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে রাশিয়া নদীর পশ্চিম তীর থেকে সেনা প্রত্যাহার করেছিল। একাধিক প্রচেষ্টার পর এবার ইউক্রেনীয় সৈন্যরা রুশ সৈন্যদের হাত থেকে আরো জমি উদ্ধার করলো। সেই সাফল্য ধরে রাখতে পারলে তারা দক্ষিণ দিকেও অগ্রসর হতে পারে। তবে তার জন্য আরো সৈন্য ও সামরিক সরঞ্জামের প্রয়োজন হবে বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন।